আপনারা শুনছেন কণ্ঠস্বর। নমস্কার। আজ আপনারা শুনবেন কণ্ঠস্বরের প্রযোজনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাইট ক্লাব। বিশ্বাস না করতে হয় না করুন, কিন্তু সত্য কথা বলিতে আমি বাধ্য। এই কলিকাতা শহরেই দু চারটি নাইট ক্লাব জন্মগ্রহণ করিয়াছে। গোপনে গোপনে তাদের নৈশ অধিবেশন বসিয়া থাকে। অত্যাধুনিক কয়েকটি রসপিপাসু নরনারী ভিন্ন ইহাদের সন্ধান কেহ জানে না। পাশ্চাত্য মতে পরক্রিয়া প্রীতির পুনঃপ্রবর্তন করাই এই নবরসিক সম্প্রদায়ের উদ্দেশ্য। সকলেই জানেন পাশ্চাত্য সভ্যতার অগ্রদূত হুইস্কি এবং ভগ্নদূত নাইট ক্লাব। ইহার পর আর কিচ্ছু নাই। তস্মাৎ পরতং নহি। যুবতীটির নাম মীনাক্ষী, সংক্ষেপে মীনা। বাপ বড় মানুষ এবং ভালো মানুষ। তদুরপি কলিকাতা শহরের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। সুতরাং কুমারী মীনার সঙ্গে সহজেই নারী জাতির দুঃসহ পরাধীনতার ব্যথা পীড়া দিতে আরম্ভ করিয়াছিল। নারীর যে স্বতন্ত্র সত্তা আছে, তাহার অবাধ প্রগতির জলতরঙ্গ শীঘ্রই বাঁধ ভাঙিয়া সর্বত্র ব্যাপ্ত হইয়া পড়িবে, তাহাতে তাহার সন্দেহ ছিল না। পিতা অর্থব্যয় করিয়া তরুণী কন্যাকে পালন করিতে বাধ্য। স্বামী যদি খোরপোশ দিতে অস্বীকৃত হয়, আদালত আছে। কিন্তু তাই বলিয়া ইহারা নারীর যথেচ্ছ প্রগতিতে বাধা দিতে চায় কোন অধিকারে? মীনার মনোভাব তপ্ত দুগ্ধের মতো পারিবারিক কটাহ ছাপাইয়া ছাপার অক্ষরে উথলিয়া পড়িয়াছিল। এই ফেনোচ্ছলতা যে আধারে সঞ্চিত হইয়াছিল, তাহার নাম পেয়ালা। পেয়ালা সাপ্তাহিক পত্রিকা। নবতন্ত্রের নবীন তান্ত্রিক শ্রীমান ফাল্গুনী ইহার সত্ত্বাধিকারী এবং সম্পাদক। শ্রীমান ফাল্গুনী তাহার সম্পাদকীয় স্তম্ভে লিখিতেছেন, বাঙালি, ছেড়ে ফেলো তোমার এই পুষ্পরচিত নিগড়ের বন্ধন। নরনারীর যৌন সম্পর্ক নির্বিঘ্ন করো। বিবাহের অন্ধকূপে আবদ্ধ হয়ে তোমার পৌরুষ নিবীর্য হয়ে পড়েছে, তাকে মুক্তি দাও। দোহাই তোমায় বিয়ে করো না। নিতান্তই যদি বিয়ে করতে চাও, সখ্য বিবাহ করো, যাচাই বিবাহ করো। আর তা যদি না করো, রসাতলে যাও। যাচাই বিবাহ কথাটা খড়ের আগুনের মতো তরুণদের হৃদয়ে জ্বলিতে থাকিল। আহা, কবে সেদিন আসবে যখন যাচাই করিতে করিতেই জীবন কাটিয়া যাইবে। বিবাহ করিয়া ভারগ্রস্ত হইবার প্রয়োজন হইবে না। শুধু তরুণ নয়, তরুণীরাও চঞ্চল হইয়া উঠিয়াছিল। মীনা ফাল্গুনীকে চিঠি লিখিল। ধন্য আপনার নাম ফাল্গুনী। আপনার পেয়ালা দিন দিন ফাল্গুনের উচ্ছ্বাস অগ্নিরসে ভরে উঠুক। সংযমের ভীরুতা অপনীত হোক। কিন্তু নারী, যোগ্য সহচর যাচাই করে নেওয়ার অধিকার তারও চাই। নারী আর গুটিপোকা নয়, সে এখন প্রজাপতি। ফুলে ফুলে মধু পান করে বেড়াবার অধিকার তারও আছে, একথা ভুলে যাবেন না। উত্তরে ফাল্গুনীর সম্পাদকীয় স্তম্ভ উত্তেজিত হইয়া উঠিল। ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। আপনাকে প্রিয়া বলিলাম বলে আবার কিছু মনে করবেন না। সমস্ত নারী জাতি সমস্ত পুরুষ জাতির প্রিয়া। প্রাইভেট প্রপার্টি আমরা মানি না। আমাদের কাপালিক হতে হবে, হতে হবে নির্ভীক, হতে হবে নির্ঘৃণ, হতে হবে নির্লজ্জ। আমাদের নিষ্ক্রিয় করতে হবে আমাদের মনকে অসির মতো, এবং সেই অসি দিয়ে কেটে ফেলতে হবে গাঁট ছড়ার গ্রন্থিকে। জৈন জীবনে আমাদের গাঁট আমরা রাখব না, এই আমাদের শপথ। অতঃপর সম্পাদক ও লেখিকার মধ্যে পত্রাঘাতজনিত ঘনিষ্ঠতা জমিয়া উঠিতে বিলম্ব হইল না।
চাক্ষুষ দেখাশোনা না হইলেও মনের মিল যেখানে এত গভীর, সেখানে দূর হইতেই মিলনোৎকণ্ঠা জন্মিতে পারে। ইন্দোর বিলক্ষণ কুমুদস্য বন্ধু। এইবার নাইট ক্লাবের আবির্ভাব। দেয়ালা সম্পাদকের মানসিক অবস্থা অত্যাধুনিক হইলেও হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা একটু কাঁচাই ছিল। তাই একদিন এক নবলব্ধ গ্র্যাজুয়েট বন্ধুর নিকট ক্লাবের সন্ধান পাইয়া তাহার অন্তরাত্মা পুলকিত হইয়া উঠিল। আদর্শকে বাস্তবে পরিণত করিবার এই প্রথম সুযোগ তিনি মীনাকে লিখিলেন। তোমাকে এখনো চোখে দেখিনি, তবু তোমার অন্তঃসত্ত্বা আমার অন্তঃসত্ত্বাকে চুম্বকের মতো টানছে। কিন্তু আমাদের মিলন সাধারণ নরনারীর মতো হলে চলবে না। মুক্তির মানস তীর্থে আমাদের মৌন মিলনের মঙ্গল সঙ্গ বাজবে। সে তীর্থ নাইট ক্লাব। সেই তীর্থে আমরা যাব। ঠিকানা দিচ্ছি, নিশীত নগরীর নিদ্রিত বুকের ধুকধুকানি আমরা শুনতে পাব। চক্ষের প্রদীপ জেলে আমরা পরস্পরকে খুঁজে বেড়াবো। বহু তীর্থযাত্রীর মধ্যেও পরস্পর পরস্পরকে আমরা চিনে নিতে কি পারবো না? তোমার বাঁশি শুনেছি, যাব আমি অভিসারে। সহস্র লোক যদি সেখানে থাকে, তবু তোমাকে চিনে নেব। আমার ভয় করছে না, বুক ঢিপঢিপও করছে না। আমি যাবই, নিশ্চিন্ত থেকো। রাত্রি 12টা বাজিয়া গিয়াছে। ধোঁয়ায় আচ্ছন্ন প্রকাণ্ড ঘর। অনেকগুলি নরনারী এখানে সেখানে বসিয়া নিম্ন স্বরে ঠাট্টা তামাশা ও পান ভজন করিতেছেন। সকলেরই চোখে মুখে একটা অস্বাভাবিক উত্তেজনার দীপ্তি। একটি 12 আনা উলঙ্গ যুবতী মাঝে মাঝে আসিয়া ছোট ছোট টেবিলগুলি ঘিরিয়া নাচিয়া যাইতেছে। ঐক্যতান বাদ্যযন্ত্র চাপা আওয়াজ সকলের কানে কানে এক অকথ্য ইঙ্গিত করিতেছে। নাইট ক্লাব, মুক্তির তীর্থ। রাত্রি যত গভীর হইতেছে, বন্ধন ততই শীতল হইয়া আসিতেছে। তুরিয়ানন্দনে উপনীত হইতে আর অধিক বিলম্ব নাই। ঘরের এক কোণে নিজেকে যথাসাধ্য প্রচ্ছন্ন করিয়া মীনা একটি ক্ষুদ্র সোফায় বসিয়াছিল। সম্মুখে একটি টবের পাম গাছ পাতার ঝালর দিয়া তাহাকে কতকটা আড়াল করিয়া রাখিয়াছিল। কিন্তু সুন্দরী যুবতীকে পাতা ঢাকা দিয়ে আড়াল করা যায় না। কতকগুলো সেন চক্ষু এই ক্ষুদ্র পাখিটির দিকে প্রতি নজর রাখিতেছিল। পরিপাটি বেশধারী এই কদাকার যুবক অদূরে অন্য একটি টেবিলে বসিয়া নিবিষ্ট মনে লাল রঙের এক প্রকার পানীয় চুমুকে চুমুকে আস্বাদন করিতেছিল এবং ঘাড় ফিরিয়া মীনাকে দেখিতেছিল। সেও একাকী, সঙ্গিনী নাই। মীনার বুক ঢিপ ঢিপ করিতেছে, গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। প্রায় আধ ঘন্টা সেখানে বসিয়া আছে, কিন্তু কই ফাল্গুনী তো চিনিতে পারিল না তাকে। মনে মনে সে ফাল্গুনী যে চেহারা কল্পনা করিয়াছে আঁকিয়াছিল, সেইরূপ চেহারা লোক তো এখানে একটাও নাই। সে কল্পনা করিয়াছিল উজ্জ্বল গৌরবর্ণ ছিপছিপে একটি যুবক, চোখে ঈষৎ ধোঁয়াটে কাঁচের চশমা, ঠোঁটের কোণে উচ্চ অঙ্গের একটি হাসি। সে আসিয়া মীরার সম্মুখে দাঁড়াইবে, গভীর দৃষ্টিতে ঘনকাল চাহিয়া থাকিয়া মৃদু গভীর স্বরে বলিবে, মীরা, চিনেছি তোমাকে, এসো আমার সঙ্গে। মীনা অমনি উদ্বেলিত হইয়া উঠিয়া হাত বাড়াইয়া দিবে। তার সঙ্গে বলিবে, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। কিন্তু কই, কোথায় তাহার মানস ফাল্গুনী? ব্যাকুল দৃষ্টিতে মীনা আরেকবার চারদিকে চাহিল। 12 আনা উলঙ্গ মেয়েটা নির্লজ্জ ভঙ্গিতে নাচিতেছে। সকলেরই মুখে চোখে এমন একটা ভাব যাহা দেখিতে সংকোচ হয়। অদূরে বসিয়া কদাকার যুবকটি তাহার দিকে তাকাইয়া একটা বিশ্রী হাসি হাসিতে আরম্ভ করিয়াছে। তাহার নাক মুখ হইতে সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে নিঃসৃত হইতেছে, যেন তাহার অন্তরের কলুষিত বাষ্প বিবর হইতে বাহির হইয়া আসিতেছে।
চোখ বুজিয়া মিনা শক্ত হইয়া বসিয়া রহিল। কি করিবে যদি ফাল্গুনী না আসে? এখান হইতে বাহির হইবে কি করিয়া? ইহারা যদি বাহির হইতে না দেয়? ঘাড়ের কাছে একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিয়া সে চমকাইয়া উঠিল। কদাকার যুবক তাহার পিছনে আসিয়া ঝুঁকিয়া দাঁড়াইয়াছে। আমিও একাকী, তুমিও একাকী, আসুন না, পরস্পর সান্ত্বনা দেওয়া যাক। না। কুকরাইয়া মিনা একপাশে সরিয়া গেল। তাহার বুক ভীষণ ধরাস ধরাস করিতে লাগিল। কদাকার যুবক পাশে বসিয়া পড়িয়া বলিল, নবাগত দেখছি, প্রথমটা একটু বাঁধো বাঁধো ঠেকে। এক পাত্র শ্যাম্পেন আনবো, খেলেই সংকোচ কেটে যাবে। মুখ হইয়া বসিয়া মিনা কাঁপিতে লাগিল। এ কি জঘন্য স্থানে সে একাকিনী আসিয়াছে। হঠাৎ তার মস্তিষ্ক রন্ধ্রে ক্রোধের শিখা জ্বলিয়া উঠিল। ওই ফাল্গুনীটা ওটা একটা শয়তান। তাহার অন্তঃশ্বাস শূন্য লেখায় ভুলিয়া মিনা আজ নিজের একই সর্বনাশ করিয়া বসিয়াছে। না না না, এই স্বাধীনতা সে চায় না। তার নির্লজ্জ পাশবিকতার চেয়ে বোরখা মুড়ি দিয়া ঘরের কোণে বসিয়া থাকাও ভালো। সে প্রজাপতি হইতে চেয়েছিল, ভগবান তাহাকে গোবরে পোকাদের মতো আনিয়া ছাড়িয়া দিল কেন? ঘরের আলো যে অলক্ষিতে নিবিয়া যাইতেছে তা মিনা বুঝিতে পারে নাই। একটা একটা করিয়া বাল্ব নিবিয়া যাইতেছে। ঘরটা যখন ছায়াময় হইয়া আসিয়াছে তখন মিনা হঠাৎ লক্ষ্য করিয়া আতঙ্কে আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। চারদিকের অস্পষ্টতার ভেতর দিয়া যে কলকুজন আসিতেছে তাহা আলোকের বন্দনা নয়, তমসার প্রশস্তি। কদাকার যুবক মিনার আঁচল টানিয়া বলিল, বসুন না, একই যাবার সময়। আঁচল ছাড়াইয়া মিনা পালাইবার চেষ্টা করিল। কদাকার যুবক তার হাত চাপিয়া ধরিল। এখন তো অন্ধকার হয়ে সবাই ৩২.৫ মতো মিশে যাবে, এই সময় হাত ছাড়তে নেই সোনা। মিনা একটা অস্ফুট চিৎকার করিয়া উঠিল। এই সময় কোথা হইতে আরেকটা হাত আসিয়া কদাকার যুবকের প্রবল হইতে মিনার হাত ছিনিয়া রইল। ত্রাস ব্যাকুল চক্ষে মিনা একবার ওই নবাগতের পানে চাহিল। তারপর ঘর অন্ধকার হইয়া গেল। নূতন স্বর মিনার কানে আসিতে লাগিল, আসুন, আপনাকে ঘরের বাইরে নিয়ে যাচ্ছি। নূতন কণ্ঠস্বর শুনিয়া মিনা আশ্বাস পাইল। চকিতের জন্য যে মুখখানা সে দেখিতে পাইয়াছিল তাহাও ভদ্রলোকের মুখ, লালসার পাখ মাখানো। মিনা সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, শিগগিরই চলুন, আমি দম নিতে পারছি না। অবরুদ্ধ উত্তপ্ত অন্ধকারে কিছুক্ষণ সাবধানে চলিবার পর একটা দরজা, আরো খানিকটা দূরে যাইবার পর আরো একটা দরজা, তারপর খোলা আকাশের মুক্ত বাতাস। মধ্যরাত্রে নির্জন পথে জনমানব নাই, শুধু তাহারা দুইজন। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াইয়া দীর্ঘ কম্পিত নিঃশ্বাস টানিয়া মিনা বলিল, একটা ট্যাক্সি, আপনি দয়া করে আমাকে বাড়ি পৌঁছে দিন, আমি একলা যেতে পারবো না। ট্যাক্সিতে চলিতে চলিতে মিনা অস্ফুট ব্যাকুলতায় বারবার বলিতে লাগিল, আর কখনো যাব না, কখনো না। কদাকার যুবকের হাতে স্পর্শ তাহার হাতে যেন এখনো পচা অসুচিতার মতো লাগিয়া আছে। চোখের জলের ভিতর দিয়া সে পাশের যুবকটিকে দেখিল। সুশ্রী নয়, উজ্জ্বল গৌরবময় ছিপছিপে গরণও নয়, চোখে ধোঁয়াটে কাঁচের চশমাও নাই।
যা দু একটা কথা সে বলিয়াছে তাহাও নিতান্তই মামুলি, অথচ মীনা কহিল, ফাল্গুনী, ফাল্গুনী একটা কেঁচো। যুবক সহানুভূতিপূর্ণ ঘাড় নাড়াল। ফাল্গুনী কে তাহা জানিবার উৎসুক পর্যন্ত দেখাইল না। মীনা বলিল যে এই প্রথম সে এই জায়গায় এসেছে, ওই রকম জায়গায় সে কখনো যায়। যুবক গলার মধ্যে সমবেদনা সূচক শব্দ করিল। সে আরো বলল যে ভাগ্যিস সে এসে পড়েছিল, নহিলে। যুবক একটু কাশিয়া বলিল, আমারও এই প্রথম। মীনা হঠাৎ উদ্দীপ্ত কণ্ঠে বলিল যে ফাল্গুনীকে সে চেনে নাকি, একটা নোংরা দুর্গন্ধ সাপ্তাহিক সম্পাদক নাকি এই ফাল্গুনী। তার চোখ মুখ দেখলেও নাকি তার পাপ হয়, তার লেখা পড়লেও গঙ্গা স্নান করতে হবে নাকি মীনাকে। আর যদি কখনো সে এখানে আসে। এই বলিয়া ট্যাক্সি বাড়ি আসিয়া পৌঁছালো। মীনা খুব সহজতায় যুবকের হাত ধরিয়া সে বলিল যে ধন্যবাদ, তাহাকে খুব খারাপ মেয়ে যেন সে না মনে করে। ফাল্গুনী নাকি খুব মদ খায়, তাই মুক্তি কাকে বলে সে নাকি টের পেয়ে গেছে। বাবার সঙ্গে আলাপ করার জন্য তাকে আসতে বললেন আগামীকাল। নীরবে একবার মাথা ঝুঁকাইয়া যুবক প্রস্থান করিল। পরদিনটা মীনার প্রতীক্ষায় কাটিয়া গেল, কিন্তু যুবক আসিল না। সন্ধেবেলা আসিল ফাল্গুনীর চিঠি। রাগে মীনার ইচ্ছে হইল যে চিঠি না পড়িয়াই ছিঁড়িয়া ফেলি, কিন্তু নাইট ক্লাবে নিজে না যাওয়ার কি কৈফিয়ত দিয়েছে তাহা জানিবার জন্য সে চিঠি পড়িতে লাগিল। মিনাকে তুমি আমায় বিয়ে করবে? কাল বলতে গেছিলুম সে কথাটাই, কিন্তু বলতে পারলুম না। তুমি ট্যাক্সিতে আমাকে যা বলেছিলে সব সত্যি, শুধু আমি মদ খাই না, সত্যি বলছি। একবার খাবার চেষ্টা করেছিলুম, কিন্তু যথাসর্বস্ব বমি হয়ে গেল। সে যাক, কাল তোমাকে দেখে আমার সব নেশা ছুটে গেছে গো। পেয়ালা ভেঙে ফেলেছি, আসছে হপ্তা থেকে আর পেয়ালা বেরুবে না। মিনা, তোমার চোখের জল এত সুন্দর কেন? তোমার রাগ এত মিষ্টি কেন মিনা? তোমার ভয় এত মধুর কেন? আমাকে বিয়ে করবে? কুৎসিত জিনিস না দেখলে সুন্দরকে চেনা যায় না। নাইট ক্লাব কাল আমাকে নারীর সবচেয়ে সুন্দর মূর্তিটা চিনিয়ে দিয়েছে। কাল তুমি আমার হাতে হাত রেখেছিলে, মনে হচ্ছে সারা জীবন ধরে ওই স্পর্শটা আমার চাই, না হলে আমি মরে যাব মিনা। তুমি আমাকে বিয়ে করবে? আজ আপনারা শুনলেন কণ্ঠস্বরের প্রযোজনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাইট ক্লাব। গল্পে মীনাক্ষীর চরিত্রে প্রাচী, ফাল্গুনী গল্পকথক সূত্রধর এবং অন্যান্য চরিত্রে আমি সোহম। পোস্টার ডিজাইন করেছে শুভম, আবহে সামি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরো অন্যরকম প্রেমের গল্প নিয়ে। নমস্কার।